বায়োস্ট্রিমিং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা যেটা জানবো, জীববিদ্যার সঙ্গে বিভিন্ন যে শাখাগুলো আছে তার কি সম্পর্ক। তাহলে জীববিদ্যার যে মেন যে শাখাগুলো বা হচ্ছে মুখ্য যে শাখা এবং তার যে ফলিত জীববিজ্ঞানের শাখাগুলো, সেটা নিয়ে আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে জীববিদ্যার সঙ্গে বিভিন্ন যে শাখার সম্পর্ক সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো এই জীববিদ্যার সঙ্গে বিভিন্ন শাখার সম্পর্কে প্রথম যেটা আমরা পড়ব সেটা হচ্ছে জীব পদার্থবিদ্যা। তাহলে এখানে এই কথাটা থেকে বোঝা যাচ্ছে যে জীববিদ্যার সঙ্গে পদার্থবিদ্যার সমন্বয় যে বিজ্ঞান গড়ে উঠেছে তাকে কি বলা হয়? জীব পদার্থবিদ্যা বা বায়োফিজিক্স। তাহলে তোমাদের মনে কোশ্চেন আসবে যে ফিজিক্সের সঙ্গে আবার কিভাবে জীববিজ্ঞানের সম্পর্ক গড়ে উঠেছে। তো এবারে আমরা দেখেছি যে আমাদের যে শরীরে যখন টেম্পারেচার বেড়ে যায় সেটা মাপার জন্য থার্মোমিটার ব্যবহার করা হয়, বা দেহের যে প্রেশার সেটা মাপার জন্য কি ব্যবহার করা হয়? স্পিগমোম্যানোমিটার বা ইসিজি। আমাদের যে হৃৎপিণ্ডের যে কিভাবে কার্যকলাপটা হচ্ছে, হ্যাঁ, তার রেটটা মাপার জন্য কি ব্যবহার করা হয়? না, ইসিজি। তাহলে এই সকল যে যন্ত্রের যে ধারণাগুলো আমরা কোথা থেকে পেয়েছি? ফিজিক্স থেকে। তাহলে বায়োলজির সঙ্গে তাহলে কি ফিজিক্সের সম্পর্ক আছে? তাহলে এখান থেকে বলতে পারি যে জীব পদার্থবিদ্যা মানে জীববিদ্যার সঙ্গে পদার্থবিদ্যার সমন্বয় যে বিজ্ঞান গড়ে উঠেছে। তারপরে যেটা আছে জীব রসায়ন অর্থাৎ বায়োকেমিস্ট্রি। তাহলে বায়োকেমিস্ট্রি অর্থাৎ জীববিদ্যার সঙ্গে রসায়নের যে সম্পর্ক সেটাকে বলা হয় কি? বায়োকেমিস্ট্রি। কেমিস্ট্রির সঙ্গে কিভাবে জীববিজ্ঞানের সম্পর্ক আছে আমরা পড়েছি যে আমাদের যে বিভিন্ন যে শর্করা আমাদের শরীরে আছে বা প্রোটিন, এগুলো দ্বারা তো আমাদের শরীরে এটিপি, ধরো শর্করা গ্লুকোজ ভেঙে এটিপি উৎপন্ন হচ্ছে। তো এই গ্লুকোজ কি দ্বারা গঠিত? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের সমন্বয়ে গ্লুকোজ গড়ে উঠেছে। তারপরে হচ্ছে বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড পেপটাইড বন্ধনী দ্বারা যুক্ত হয়ে কি গঠন করে? প্রোটিন গঠন করে। তাহলে এগুলো কি? এগুলো কেমিস্ট্রি থেকে এসছে। যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এগুলো আমরা কোথায় পড়েছি? কেমিস্ট্রিতে পড়েছি বা হচ্ছে রসায়নে পড়েছি। তাহলে এখানে কি জীববিদ্যার সঙ্গে রসায়নের সম্পর্ক আছে। তারপরে যেটা হচ্ছে জীব পরিসংখ্যান বিদ্যা, অর্থাৎ জীবের সঙ্গে যেটা ম্যাথের সম্পর্ক কি, এটাকে বলা হয় বায়োমেট্রি। তাহলে জীবের সঙ্গে পরিসংখ্যান বিদ্যার যে সম্পর্ক সেটাকে আমরা বলবো জীব পরিসংখ্যান বিদ্যা বা বায়োমেট্রি। দেখো, এই যে পপুলেশন, যে মানুষের পপুলেশন, এই যে জনসংখ্যা যে হিসেব করা হচ্ছে, তাহলে সেখানে তোমার হিসেব করতে গেলে বা একটা জায়গায় কত ধরনের কি প্রজাতি থাকছে, মানুষ কতটা থাকছে, বা সেখানে যদি আমরা জঙ্গলের মধ্যে একটা দেখি সেখানে বাঘ কতটা আছে, যে বলছে না বাঘ দিনে দিনে অবলুপ্ত হয়ে যাচ্ছে, কি করে বলছে? তাহলে সেটার একটা পরিসংখ্যান করা হচ্ছে। তাহলে এই পরিসংখ্যান করার জন্য কিসের ধারণা দরকার? ম্যাথের ধারণা দরকার। হ্যাঁ, বা যে অনেকে বংশগত যে বিভিন্ন যে রোগগুলো, যে থ্যালাসেমিয়া, বর্ণান্ধতা, হিমোফিলিয়া, এরকম কত পেশেন্ট আছে, বা এইডস রোগ কতজনের আছে, তাহলে এগুলো কি পরিসংখ্যান করার জন্য আমাদের কিসের প্রয়োজন? সেটা হচ্ছে কি, যে ম্যাথের প্রয়োজন। তো এখানে জীববিদ্যার সঙ্গে পরিসংখ্যান বিদ্যারও সম্পর্ক আছে আমরা বলতে পারি। তারপরে হচ্ছে ভৌগোলিক জীববিদ্যা, অর্থাৎ যেটাকে আমরা বুঝছি, তার মানে কি এখানে ভূগোলের সঙ্গে জীববিজ্ঞানের যে সম্পর্ক। তাহলে ভূগোলের সঙ্গে কিভাবে সম্পর্ক আছে? ধরো একটা উদ্ভিদ বা একটা ধরো প্রাণী কোন পরিবেশে থাকবে, কোন পরিবেশটা তার জন্য প্রযোজ্য, হ্যাঁ, সেটা জানতে হবে। তবেই তো আমরা তাকে সেই জায়গায় এনে রাখতে পারবো। যেখানে একটা মেরু অঞ্চলে যে বসবাস করে তাকে এনে এখানে রেখে দিলে, যেমন আপেল গাছ মেনলি হচ্ছে কোন জায়গায় হয়? শীতের জায়গায় হয়। তাকে ওখান থেকে নিয়ে এসে এখানে চাষ করলে নিশ্চয়ই ফলন সেরকম হবে না, বা সম্ভব নয় ফলনটা, হ্যাঁ, বা সেটা যদি করতেই হয় কৃত্রিমভাবে করতে হবে। তাহলে এই যে কোন জায়গায় কোন জীবটা থাকবে বা তার পরিবেশটা কেমন দরকার, এটা নিয়ে যেখানে আলোচনা করে, তাহলে এটার মধ্যে কি ভূগোলের জ্ঞান দরকার। তাহলে ভূগোল সম্বন্ধে জ্ঞান নিয়ে যেখানে জীববিজ্ঞানের সঙ্গে যে সম্পর্কটা গড়ে উঠেছে সেটাকে আমরা কি বলছি? ভৌগোলিক জীববিদ্যা। এবার হচ্ছে সাইবারনেটিক্স। সাইবারনেটিক্স মানে হচ্ছে জীববিদ্যার সঙ্গে প্রযুক্তিবিদ্যার যে সম্পর্ক সেটাকে বলা হচ্ছে কি? সাইবারনেটিক্স। তারপরে হচ্ছে জীব ইলেকট্রনিক্স বিদ্যা। তাহলে জীববিজ্ঞানের সঙ্গে ইলেকট্রনিক্স, বিভিন্ন ইলেকট্রনিক্সের যে সম্পর্ক, যেমন ধরো তুমি কোনো একটা ইসিজি যন্ত্র লাগানো হচ্ছে, সেখানে কি একটা ইলেকট্রিক্যাল একটা জিনিসের প্রয়োজন হচ্ছে, তাহলে এখানে ইলেকট্রনিক্সের ধারণাও দরকার। তাহলে জীববিদ্যার সঙ্গে ইলেকট্রনিক্সের যে সম্পর্ক
সেটাকেই আমরা কি বলছি, জীব ইলেকট্রনিক্স বিদ্যা বা বায়োনিক্স। তারপর হচ্ছে মহাকাশ জীববিদ্যা, যেটাকে আমরা বলছি স্পেস বায়োলজি। এই যে মহাকাশে বিভিন্ন জায়গায় কি ধরনের জীব থাকে, বা তাদের নতুন কোনো একটা, আমাদের পৃথিবী ছাড়াও বিভিন্ন গ্রহ আছে, সেই গ্রহের মধ্যে বিভিন্ন মহাকাশচারীরা যাচ্ছে, সেখানে বিভিন্ন জীবের সন্ধান করছে। তাহলে এটা হচ্ছে এই যে জীব সম্বন্ধে যে সন্ধান করার জন্য সেখানে কি আমাদের হচ্ছে মহাকাশের সঙ্গে তাহলে জীববিজ্ঞানের একটা সম্পর্ক জড়িয়ে আছে। বিভিন্ন জীব, তাহলে মহাকাশের সঙ্গে জীববিদ্যার যে সম্পর্ক নিয়ে যে জ্ঞান বা যে বিষয় গড়ে উঠেছে তাকে আমরা কি বলছি, মহাকাশ জীববিদ্যা বা স্পেস বায়োলজি। তাহলে এখানে টোটাল আমাদের যে জীববিজ্ঞানের সঙ্গে বিভিন্ন যে শাখার সম্পর্ক বা জীববিজ্ঞানের যে বিভিন্ন শাখাগুলো সম্বন্ধে এখানে আমরা আলোচনা করলাম। এরপরে এই যে জীববিজ্ঞান যে বিভিন্ন কথাগুলো আমি বললাম, যে এই শাখা এত কিছু আমরা কেন পড়বো, তাহলে তার নিশ্চয়ই কিছু গুরুত্ব না থাকলে কেন আমরা পড়তে যাবো, তাহলে নিশ্চয়ই তার কিছু গুরুত্ব আছে, সেই গুরুত্ব সম্পর্কে আমাদের ধারণা লাভ করতে হবে। প্রথম আমরা যেটা নিয়ে আলোচনা করব যে জীববিদ্যার গুরুত্বে উচ্চ ফলনশীল বীজ সৃষ্টি। তাহলে উচ্চ ফলনশীল বীজ, জনসংখ্যা বাড়ছে মানে আমাকে কি করতে হবে, খুব দ্রুত হারে কি করতে হবে, চাষ করতে হবে বা দ্রুত হারে ফসলটা সাপ্লাই দিতে হবে। তাহলে সেটার জন্য কি করতে হবে, যেমন ধরো একটা গাছ, তার হয়তো বৃদ্ধি খুব ভালো, তার রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো, কিন্তু তাতে ফলন ভালো হয় না। আরেকটা গাছ, তাতে হয়তো ফলন ভালো হয় কিন্তু তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম। এবারে দুটো, যেহেতু আমাদের জীব প্রযুক্তিবিদ্যার ধারণা আছে, তাহলে দুটো গাছের মধ্যে যদি হচ্ছে কি করা হয়, সংকরায়ন অর্থাৎ যেটা হাইব্রিডাইজেশন ঘটিয়ে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে কি আমরা একটা উন্নত প্রজাতির হচ্ছে জীব পেয়ে যাব, কারণ সেখানে ফলনটাও উন্নত হলো, রোগ প্রতিরোধ ক্ষমতাটাও বৃদ্ধি পেল। তাহলে দুটো একসঙ্গে মিলে বা সেই সংকরায়ন পদ্ধতির মাধ্যমে বর্তমানে কি করা হচ্ছে, ধান, গম, ভুট্টা এগুলো চাষ করা হচ্ছে। যেমন উচ্চ ফলনশীল ধান যেগুলো কি IR8, IR20, পুষা, জয়া, জগন্নাথ, এগুলো হচ্ছে কি না উচ্চ ফলনশীল ধান। উচ্চ ফলনশীল গম, সোনালিকা, কল্যাণ সোনা, এইগুলো। এছাড়াও হচ্ছে যেটা ভুট্টা বলছি, হ্যাঁ, ভুট্টা, গঙ্গা ফাইভ, এই সকল উচ্চ ফলনশীল ধান, গম, ভুট্টা এগুলো হচ্ছে চাষ করে কি করা হচ্ছে, ফলন বৃদ্ধি করা হচ্ছে, যে মানে মানুষের কাছে সেগুলো সাপ্লাই দেওয়ার জন্য। তাহলে এটাই জীববিজ্ঞানের ধারণা আছে বলে আমরা খুব দ্রুত, খুব সহজে, খুব কম সময়ে আমরা হচ্ছে ধান, গম এগুলো উৎপাদন করতে পারছি, হ্যাঁ, এবং মানুষের যে চাহিদাটা সেটা পূরণ করতে পারছি। এবারে হচ্ছে বীজহীন ফল উৎপাদন। দেখো, একটা যদি তুমি হচ্ছে তরমুজ খাচ্ছ, তরমুজে যদি পুরো মানে বীজ ভর্তি থাকে তাহলে খেতে খুব বিরক্তি লাগে। সেটা যদি বীজহীন হয়, সেটা যেমন যে দোকানদার সে যে বিক্রি করবে তারও যেমন লাভ হবে, কারণ তুমি খেয়ে ওটা খুব মানে সহজে খেতে পারবে। তাই জন্য কি করা হচ্ছে, এখন সংকরায়ন পদ্ধতির মাধ্যমে কি করা হচ্ছে না, বীজহীন ফল উৎপন্ন করা হচ্ছে। তো এক্ষেত্রে কি করা হচ্ছে না, কৃত্রিম হরমোন প্রয়োগ করা হচ্ছে। IBA, NAA এরকম বিভিন্ন যে হরমোনগুলো, এগুলো বিভিন্ন ধরনের কৃত্রিম হরমোন প্রয়োগ করে কি করা হচ্ছে, যে ফলটা কি করে দেওয়া হচ্ছে, বীজহীন ফল, যেমন কলা, আঙুর, তারপরে হচ্ছে তরমুজ, এরকম বিভিন্ন ধরনের বীজহীন ফল উৎপাদন করে মানুষের কাছে মানে যোগান দেওয়া হচ্ছে, বা এর মুনাফাও অনেক বেশি হচ্ছে। তো এইভাবে বীজহীন ফল উৎপাদন করা হচ্ছে। পোলট্রির কথাটা আমি আগের ক্লাসেই বলেছি, যে মুরগি যে প্রতিদিন যে এত মুরগি মারা হচ্ছে, তাহলে যদি সেরকম চাষের পরিমাণ অতটা বৃদ্ধি না করা হয় তাহলে কি, তাই জন্য কি করা হচ্ছে, যে খুব কম সময়, যেমন আমরা ক্লাস 8-এ পড়েছি ডিপ লিটার পদ্ধতি, ব্যাটারি খাঁচা, একটা নির্দিষ্ট জায়গা, তার মতো পরিবেশ তৈরি করে সেখানে খুব কম সময়ে মুরগি প্রতিপালন করা হচ্ছে, হাঁস প্রতিপালন করা হচ্ছে। কিসের জন্য না, ডিম ও মাংস উৎপাদন করার জন্য। তাহলে এই জীববিদ্যার ধারণা আছে বলে আমরা এগুলো করতে পারছি। মাছ চাষ ওইভাবে যে প্রণোদিত প্রজননের মাধ্যমে একটা পুকুরেই রুই, কাতলা, মৃগেল, হ্যাঁ, এগুলো চাষ করা হচ্ছে, বা একসঙ্গে দেশি ও বিদেশি কার্প একসঙ্গে চাষ করা হচ্ছে। বিদেশি কার্প যেমন সাইপিনাস, সিলভার কাপ, এগুলো একসঙ্গে চাষ করা হচ্ছে, একটা পুকুরে খুব কম সময় এগুলো চাষ করা হচ্ছে। তাহলে জীববিদ্যার ধারণা থেকেই এগুলো আমরা করতে পারছি।
এবং উন্নত জাতের পশু যেগুলো পালন করা হচ্ছে, যেমন জার্সি গরু, খুব অনেক বেশি দুধ উৎপাদনকারী এক ধরনের গরু। তাহলে এগুলো প্রতিপালন করে কি করা হচ্ছে যে একসঙ্গে অনেকটা দুধ আমরা পাচ্ছি। তাহলে এইভাবে হচ্ছে কি করা হচ্ছে না, উন্নত জাতের পশুপালন, তারপরে মৌমাছি পালন কেন করা হচ্ছে, মধু উৎপাদনের জন্য, এবং বিভিন্ন ধরনের পরিধেয় বস্ত্র, যেমন আমরা হচ্ছে সিল্কের যে শাড়ির কথা বলেছি বা সিল্কের যে পাঞ্জাবি, এগুলো আমরা কোথা থেকে পাই না, রেশম মঠ থেকে আমরা এটা পেয়ে থাকি। এছাড়াও হচ্ছে পশম যে পেয়ে থাকি, ভেড়ার যে লোম থেকে পশম পাই, বা আমরা যে সুতির বস্ত্র পরি সেগুলো কোথা থেকে পাই, তুলো, পাটের যে তন্তু, হ্যাঁ, এগুলো থেকে আমরা বিভিন্ন ধরনের পাটের তন্তু থেকে আমরা যে ব্যাগ, এই ধরনের জিনিসপত্র আমরা প্রস্তুত করে থাকি। তাহলে এই যে এখান থেকে কখনো ভাবতে পারো যে একটা তুলো থেকে একটা তন্তু তৈরি হয়ে যাচ্ছে, বা একটা রেশম মঠ থেকে তন্তু তৈরি হয়ে যাচ্ছে। তার মানে কি এখানে আমাদের জীববিদ্যার ধারণা আছে বলে এটা আমরা করতে পারছি, এটা আমাদের পক্ষে করা সম্ভব হচ্ছে। তাহলে এটাও এক ধরনের গুরুত্ব। আর কি, রোগ নির্ণয়, নিরাময় ও প্রতিকারেও কিন্তু জীববিদ্যা সাহায্য করে থাকে। কিভাবে? এই যে আমরা থার্মোমিটার বা হচ্ছে স্পিগমোম্যানোমিটার, বা বিভিন্ন ধরনের রোগীর হচ্ছে কফ, তার যে থুতু, সেখান থেকে আমরা হচ্ছে কি করতে পারছি, বা তার রক্ত, সেটা পরীক্ষা করে আমরা বলতে পারছি যে সে কোন রোগের জীবাণু তার শরীরে প্রবেশ করেছে, সেটা আমরা নির্ণয় করতে পারছি। তারপরে হচ্ছে সেটা থেকে আমরা প্রতিকার পাবো কি করে, তাহলে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক প্রস্তুত করছি, যেমন পেনিসিলিন, তারপরে এরিথ্রোমায়োসিন, হ্যাঁ, এগুলো বিভিন্ন ধরনের হচ্ছে অ্যান্টিবায়োটিক প্রস্তুত করা হচ্ছে। বা বিভিন্ন ধরনের যে প্রাণী আছে, যেমন জলাতঙ্ক রোগের যে টিকা, যেমন পাগলা কুকুর কামড়ালে আমরা জানি জলাতঙ্ক রোগ রোগের হচ্ছে যে রোগ সৃষ্টি হয়। তো এই যে রোগের টিকাটা কিভাবে প্রস্তুত করব, বলে না যে বিষে বিষক্ষয়, যেমন সাপের বিষ থেকেই কিন্তু অ্যান্টিভেনাম যে সিরাম সেটা প্রস্তুত করা হয়। বা হচ্ছে পাগলা কুকুরের লালা থেকে হাইড্রোফোবিনাম নামক যে অ্যান্টিবায়োটিক বা যে টিকাটা, সেটা হচ্ছে কি করা হয়, প্রস্তুত করা হয়। তাহলে এইটা আমাদের জীববিদ্যার ধারণা থেকে, তাহলে এগুলো আমরা করতে পারছি। বা বিভিন্ন ধরনের যে বংশগত রোগ, সেখান থেকে আমরা কিভাবে প্রতিকার পাবো, বা বিভিন্ন ধরনের হচ্ছে যে পোলিও হলে যে ওপিভি টিকা দেওয়া হয়, বা যক্ষা হলে বিসিজি টিকা দিতে হবে। তাহলে এই টিকার ধারণা, হ্যাঁ, টিকার ধারণাটা যে জীবাণু থেকে কিভাবে সেই একটা টিকা প্রস্তুত করা হচ্ছে, আগে থেকেই তার শরীরে প্রতিরোধ ব্যবস্থাটা গড়ে তোলা হচ্ছে। কারণ আমরা জন্মের সময়, জন্মের পরে পরে আমাদের এই পোলিও খাওয়ানো হয় বা এই বিসিজি টিকা দেওয়া হয়। কেন দেওয়া হয়? আগেকার দিনে কি হতো, গ্রামের পর গ্রামের মানুষ যে কি হতো, যে যক্ষা রোগে হচ্ছে কি মারা যেত। তো তখন এই টিকা আবিষ্কার হয়নি, বর্তমানে এই টিকা আবিষ্কার হয়েছে বলে তাহলে আমরা এই সব মারণ রোগ থেকে প্রতিকার পেতে পারছি। এবং মহাকাশ গবেষণা, কারণ আগে আমাদের যে জীববিজ্ঞানের ধারণা আছে বলেই আমরা জানি যে উদ্ভিদ কি করতে পারে, সালোক সংশ্লেষ করতে পারে। সালোক সংশ্লেষ করে সে কি করে না, পরিবেশ থেকে হচ্ছে কি করে, CO2টা গ্রহণ করে, আর অক্সিজেনটা কি করে না, পরিত্যাগ করে। তাহলে এই মহাকাশচারীরা কি করতো আগেকার, এখন যেমন অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাচ্ছে, কিন্তু ওটা তো সাপ্লাই ঠিক আছে, কিন্তু সেরকম পর্যাপ্ত পরিমাণ না থাকলে তখন সেই মহাকাশচারীরা তো মারা যেতে পারে। কারণ অনবরত যারা কার্বন ডাই অক্সাইড ছাড়তে থাকলে তারা তখন সেই কার্বন ডাই অক্সাইডটা তখন সেই মহাকাশ যানের উপর ভরে গিয়ে তখন তো তারা মারা যেতে পারে। তার জন্য অক্সিজেন সাপ্লাইটা দিতে হবে। তাই জন্য তারা এককোষী শৈবাল, যেটা কোরেল্লা, সেটা নিয়ে তারা মহাকাশ যানে নিয়ে যায়, যেটা হচ্ছে কি করে না, কার্বন ডাই অক্সাইডটা গ্রহণ করে O2টা ত্যাগ করে। তাহলে সালোক সংশ্লেষের ধারণা আছে বলেই আমরা বলতে পারি যে একটা বা এই গাছটাকে আমরা মহাকাশচারীরা নিয়ে যাচ্ছে। তাহলে এই সব ধারণাগুলো জীববিজ্ঞানের এই যে জীববিজ্ঞানের যে বিভিন্ন যে শাখাগুলো পড়লাম, বা জীববিজ্ঞান সম্বন্ধে আমাদের যে বিভিন্ন ধারণা হয়েছে বলে আমরা এগুলো বলতে পারছি। তো এখান থেকে আমরা তাহলে জীববিদ্যার বিভিন্ন গুরুত্বগুলো সম্বন্ধে জানলাম। তাহলে আজকে এইটুকুই। এই জিনিসটা তোমরা ভালো করে, এই জীববিদ্যার গুরুত্বটা একটু ভালো করে পড়বে, আর শাখাগুলো সম্বন্ধে পড়লে মোটামুটি ঠিক, এটুকুই হলে হয়ে যাবে।